আমার এক ফেসবুক ফ্রেন্ড মুসা কলিম মুকুল, তার পোস্টে দেখলাম প্রথমে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারটিকে আর শুধুমাত্র বিসিএসের প্রস্তুতির জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। তারপর তার পোস্ট পড়লাম, তারপর এই ব্যাপারে কিছু নিউজ দেখলাম। সর্বশেষ দেখলাম আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, দীপুমণি বলেছেন যে দীপুমণির একটা লেখা দেখলাম, পত্রিকায় একটা নিউজ দেখলাম, সেখানে তিনি বলেছেন যে গ্রন্থাগারগুলো যেন লাইব্রেরি যেন বিসিএস চর্চা কেন্দ্র না হয়। এটা আমার নজরে পড়েছিল বেশ কয়েক বছর আগে থেকেই। আমি দু একজনকে বলেছিলামও, কিন্তু তারা এর পক্ষে যুক্তি দেখিয়েছিলেন, তাই আমি এটা নিয়ে কথা বলিনি। কিন্তু এখন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাকে নিরুৎসাহিত করতে যা যা করার তারা করতেছেন। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চা এবং জ্ঞান আবিষ্কারের জায়গা। এখানে তো বিশেষ ক্যাডার, গ্রন্থাগার তো বিশেষ ক্যাডার তৈরির জায়গা না, এটা সত্য। বিশেষ ক্যাডার কারা হয়, কেন হয়, কী কারণে হয়? সেখানে গেলে অসীম ক্ষমতার অধিকারী হওয়া যাবে। আপনি আগে যাই থাকেন না কেন, আপনি সমাজে প্রভু হয়ে যেতে পারবেন। এই কারণেই, আর কোনো কারণই নাই। নেতাদের তাও একটা জবাবদিহিতা থাকে, তাদের গালাগালি করা যায়, তাদের দেখলে তাদের বিরুদ্ধেও কিছু করা যায়, কিন্তু বিসিএস ক্যাডারদের আপনি কিছুই করতে পারবেন না। এরা আত্মকেন্দ্রিক হয় এবং প্রচণ্ড রকম দুর্নীতিবাজ হয়ে থাকে। দেখবেন বিসিএস যত বিসিএস ক্যাডার সব আত্মকেন্দ্রিক। ইভেন তাদের আত্মীয় স্বজন তো দূরের কথা, পরিবারের পরিজনের সাথে এদের সম্পর্ক নেই। পরিবারের লোকজন নিজের ফার্স্ট ব্লাডের সাথে এদের সম্পর্ক থাকে না। কেউ তো মা বাবার সাথে সম্পর্ক থাকে না। আমি বিসিএস ক্যাডারকে চিনি, মা বাবাকে বাদ দেয় না। চিনি আমি 2-4 জনকে, বউর কথাই চলে। আর ঘুষ খাওয়ায় তারা একের উস্তাদ। মা বাবা ভাই বোনেদের এদের সাথে তাদের সম্পর্ক নাই। তাহলে যার মা বাবা ভাই বোনের সাথে সম্পর্ক নাই, সে আত্মীয় স্বজনের সাথে কী সম্পর্ক রাখবে, আর অন্য মানুষের সাথে কী সম্পর্ক রাখবে, আর এদের দ্বারা কী কল্যাণী আর হবে? এরা শুধু নিজের আখেরই গোছাবে। এবং এরা, আপনারা জানেন, কিছু বিসিএস ক্যাডার একেবারে নিম্ন পরিবার থেকে উঠে এসে তারা বলে আমরা কি আপনাদের কামলা দেই নাকি, এরকম ভাষা ব্যবহার করে। কিন্তু এরা যে আসলে জনগণের কামলা, এটা ভুলে যায়। বিসিএস ক্যাডার হওয়ার পরে নিজেকে মনে করে আমারও তাদের রক্ত নীল হয়ে যায়, তারা নিজেকে মুইকে হনুরে ভাব ধরে। এর কারণ আছে, কারণ তাদের প্রশাসনিক ক্ষমতা তাদের হাতে হয়ে যায়। সেই জন্য মানুষের এত চেষ্টা। আমি অনেককেও আবার চিনি যে যারা বিসিএস পরীক্ষায় দেয় না, বলে আমি বিসিএস পরীক্ষা কেন দেবো, আমি এর চেয়ে আমার যোগ্যতা বেশি। এরকম ছাত্র আমি চিনি, এরকম মেধাবী লোকও তাদের আমি চিনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর কৃষিতে হোক, অনেককে আমি চিনি, যারা আমি তাদের বলছি কী ব্যাপার বিশেষ পরীক্ষা দাও না, দূর ওগুলো কেন দিতে যাবো। তাদের ফিলোসফি আলাদা, সেটাও আছে। সেই রকম চিন্তা চেতনারও মানুষ আছে। বিশেষ ক্যাডার যে সবাই খারাপ তা না, 2-4 জনকে চিনি, তারা খুব ভালো মানুষ, দুর্নীতিমুক্ত, এবং তারা অনেকেই তো ঋণ করে চলেন, বা শ্বশুরবাড়ি থেকে হাওলাত করে নিয়ে চলেন, বা তার ধনী শ্বশুরের কাছ থেকে নিয়ে চলেন। এমন 2-4 জনকে আমি চিনি না যে তা না, সংখ্যা খুবই কম, এত কম সেটা নাই এর মতো। তো বিশেষ ক্যাডার হওয়ার এই প্রতিযোগিতা কেন এই দেশে? কতজন পরীক্ষা চান্স পাবে? সারা বছরে 4000, এর উপরে তো হবে না। এই 4000 লোকই তো বিশেষ ক্যাডার, এর উপরে তো হবে না। যত ভালো ছাত্রই হন, যত ভালো ছাত্রই আপনি হন, আপনাদের তো বেশি 4000-ই নিবে। ইভেন যদি কোনো লোক ওই 4000 যায়, 4000কেই নিতে হবে সরকারের। কেউ যদি না যায়, কালকে ডেকে নিয়ে যেতে হবে। এখানে চাহিদার সাথে যোগান বেশি, তাই এত কম্পিটিশন। যা বলছিলাম, গ্রন্থাগার হচ্ছে জ্ঞান আবিষ্কার এবং জ্ঞান চর্চার কেন্দ্র, জ্ঞান সৃষ্টি। বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান সৃষ্টি, আবিষ্কার, জ্ঞান আবিষ্কার এবং জ্ঞান চর্চা কেন্দ্র। এটা বিশেষ ক্যাডার হওয়ার জন্য না, এটা অন্য কোনো কারণে ব্যবহৃত হতে পারে না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, লাইব্রেরিতে সেখানে বলা হয়েছে যে গ্রন্থাগারে ধুলা থাকে। সত্য। আপনি ঢাকায় চলেন, আমার সাথে যাই। আমি শুধু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে লাইব্রেরি গ্রন্থাগারটা, সেখানে শুধু আমি প্রবেশ করি নাই। এছাড়া প্রায় সব আমি যেগুলো চিনি, যা মানুষ রাস্তাঘাটে পাওয়া যায়, পাবলিক লাইব্রেরি, সব জায়গাতে আমার আসা যাওয়া ছিল। এখন কমিয়ে দিয়েছি নিরাপত্তার কারণে, এখন আমি যাই না। এখন নিরাপত্তার কারণে আমি লাইব্রেরিতে এখন কম যাই, বই উঠিয়ে নিয়ে আসি।
যে সমস্ত জায়গা থেকে আমি দেশের কয়েকটা মেম্বারও আমি বা কারো মাধ্যমে কাউকে মেম্বার করে তার মাধ্যমে বই আনি, কারণ নিরাপত্তাজনিত কারণ, সেটা তো আগেই বললাম। আমি গিয়ে কী দেখতাম, আমি তো নিজে ঘন্টার পর ঘন্টা না, সকালে যেতাম একেবারে শেষে চলে আসতাম, দুপুরে খাওয়ার সময় বাইরে যেতাম। আর একটা বিশেষ লাইব্রেরি আছে, সেখানে তো নামাজের সময় কাউকে থাকতে দেয় না, নামাজ পড়া ওইখানে থাকলে বাধ্যতামূলক, একজন লোক লাইব্রেরির ভিতরে থাকতে দেয় না নামাজের সময়, বলা হয় নামাজের সময় নামাজে বেরোয় যান, সেখান থেকে বের হয়ে যাই, গিয়ে তখন খাওয়া দাওয়া করে এসে আবার পড়ি। এভাবে লাইব্রেরি ওয়ার্ক করেছি, অনেক কিছু জেনেছি আমি। ঢাকা সহ আমি আমার জ্ঞানের যত কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে হয়, তাহলে বাংলাদেশের জেলা লেভেল এবং ঢাকা বিভাগীয় অনেক লাইব্রেরির কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে অনেক সহযোগিতা করেছেন পড়তে। এবং একজনকে তো আমি দেখতাম, মুকসুদুল মোমিনিন পড়, সেই লাইব্রেরিতে আমি তাকে কোনোদিন কোনো বই পড়তে দেখি না, মুকসুদুল মোমিনিন পড়তেন সেই লাইব্রেরিয়ান। তো আমাকে খুব রেসপেক্ট করতেন, তিনি আমাকে সহযোগিতা করতেন। আমাকে বলতেন, স্যার আপনার কি, তিনি আমার বয়সী বা আমার 2-1 বছর বড় হতে পারে, বলতেন স্যার আপনার কী বই লাগবে, আমার এই ধরনের বই দরকার। তো উনি আমাকে দেখিয়ে দিতেন। আমাকে এই উপকারটা তিনি করেছেন, যদিও তিনি মুকসুদুল মোমিনিন পড়েন। তিনি আমাকে রেফারেন্স বুক, যেগুলো নিতে দেয় না কোথাও, আমাকে মানে এক পাশেরটা রেখে লিখত একটা, দ্বিতীয় আরেক বই, আমাকে এইভাবে রেফারেন্স বুকগুলো দিয়ে দিত, আমাকে সহযোগিতা করতো। কারণ সব বই তো আর পাওয়া যায় না, লাইব্রেরিতে বসে এত সময় থাকে না, তো ওগুলো আমাকে হেল্প করতো, আমি তার প্রতি কৃতজ্ঞ। তো তিনি মুকসুদুল মোমিনিন পড়তেন। মানে অনেকটা এরকম যে 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 মিষ্টির দোকানদার মিষ্টি না খেয়ে তিনি মনে করেন যে চিতই পিঠা খান, এরকম ব্যাপার আর কি। যাই হোক, প্রত্যেক মানুষের রুচির ব্যাপার। আমি তবুও তার প্রতি আমি কৃতজ্ঞ, আবারও বলছি তার প্রতি কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন বই পড়ার ব্যাপারে, বই খোঁজার ব্যাপারে। যা বলছিলাম, প্রচুর ধুলা গিয়ে এখনও আপনি পাবেন সেই সমস্ত লাইব্রেরিতে প্রত্যেক বই, রেফারেন্স বইগুলোর উপর ধুলো। আমি শত শত, ঢাকা হোক, জামালপুর হোক, ময়মনসিংহ হোক, যশোর হোক, আমি বইগুলোকে পরিষ্কার করে রাখতাম। আমি রুমাল নিয়ে যেতাম, আমার হাত নষ্ট হয়ে যেত। রুমাল দিয়ে ময়লা শেষে নিচে ফেলতাম না, ময়লা আমি আলাদা করে পলিথিন, ছোট প্যাকেটে, মানে ওই ছোট্ট পলিথিন ব্যাগে ময়লা উঠিয়ে বাথরুমে ফেলতাম, বা ওইগুলো ধুলো নিয়ে লাইব্রেরি বাথরুমে নিয়ে ফেলতাম। এমনও ঘটেছে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা, মিষ্ট অভিজ্ঞতাও আছে লাইব্রেরির ব্যাপারে। অনেক লাইব্রেরিতে আমাকে খেতে দিত। দেখছো, একটা মানুষ সারাদিন পরে খেতে দিত, তারা যা খেত আমাকে খেতে বলতো। যাই হোক, যা বলছিলাম, লাইব্রেরি আছে, গ্রন্থাগার হচ্ছে জ্ঞানের আধার। আপনি জ্ঞানের, ওটাকে কি বলবো আমরা, খনি। সেখানে আপনাকে যেতে হবে, আপনার চোখ খুলে যাবে, আপনার চিন্তা চেতনা বিকাশ ঘটবে। সারাদিন এক বই পড়ে, এক বইয়ের পাঠক বা 10 বইয়ের পাঠক হলে চলবে না, আপনাকে শত শত বই পড়তে হবে। অনেকেই বলে বই পড়ে তা প্রয়োগ করতে হবে, এটা প্রয়োগ করবেন কিনা সেটা আপনি পড়ে যান। এই যে বিসিএস, যে ছেলেমেয়েরা, আমি কয়েকজন বিসিএসের ছাত্রছাত্রীকে বলছি যে, বাবারা, ছোটো ভাইয়েরা, বোনেরা, শোনো, যে হারে তোমরা বিসিএসের বই পড়ার জন্য সময় নষ্ট করো, মানে আমার ভাষায় বলছি, সামনেই বলছি কিন্তু তাদের, এই শ্রমটা যদি তোমরা গবেষণা কাজে খাটাও, তোমাদের MA পাশও করতে হবে না, তোমাদের মাস্টার ডিগ্রি নিতে হবে না, তোমরা শুধু পড়ে দেবে। যে হারে বিসিএসের জন্য সময় দাও, যে হারে ভর্তি পরীক্ষার জন্য মা বাবার সময় ব্যয় করায় একটা ছাত্রছাত্রীর, যে টাকা ব্যয় করে, যে শ্রম দেয়, যে আগ্রহ দেখায়, তার 4 ভাগের 1 ভাগ যদি, আমি আবারও বলি, আপনারা যারা ছেলে মেয়েকে কোচিং সেন্টারে পাঠান, এই যে পরিশ্রম করে এত টাকা খরচ করে পড়ান, বিভিন্ন স্কুলে পাঠান, তারপরে ঢাকায় পাঠান বিভিন্ন কোচিং সেন্টারের জন্য, এবং যেভাবে পড়তে তাকে সহযোগিতা করেন, তাকে প্রেশার দেন, তাকে আগ্রহী করে তোলেন, যে গুরুত্ব দেন, বিশেষ করার জন্য যে গুরুত্ব দেন, আপনারা যে ব্যয় করেন সময় এবং টাকা, এই সময় ও টাকা ব্যয় করেন তো দেখি লাইব্রেরিতে গিয়ে। আমি আপনাকে লিখিত দিতে পারি আপনাকে, আপনার যে কোনো সন্তান মাত্র 4 বছর লাইব্রেরি ওয়ার্ক করবে, আপনি দেখেন সে কী হয়। আপনি তাকে 4 বছর খেতে পড়তে দিবেন যে তোর কিছু করতে হবে না, লাইব্রেরিতে গিয়ে পড়। বাংলাদেশের জেলা লেভেলেও যদি হয়, ঢাকায় তো দূরের কথা, ঢাকায় কয়েকটা লাইব্রেরি আছে, বেশ কয়েকটা লাইব্রেরি আছে, আপনি পড়তে পারেন, যে কেউ গিয়ে সেখানে পড়তে পারে, বই আনতে পারে সদস্য হলে। বিশাল ঢাকাতে 3টা লাইব্রেরি, আপনি একটা লাইব্রেরিতে শুধু থাকেন, একটা। আমি ঢাকাতে 3টা কথা 4টা কথা বললাম না, আপনি একটা লাইব্রেরিতে শুধু সময় দেন 4 বছর, দেখেন আপনি কি গবেষণা করেন, আপনি নিজেই তো জানবেন না যে আপনি কি আবিষ্কার করে ফেলবেন।
আপনি যে জ্ঞান চর্চা করতে গিয়ে কী আবিষ্কার করে ফেলবেন, কী চর্চা করবেন, তা আমি জানি না, আপনি জানেন না, আপনি করে দেখেন। সাহস সৃষ্টি, আপনি বই পড়বেন, প্রচুর বই পড়বেন, বই পড়লে আপনার সাহস বাড়বে, আপনি কাউকে ভয় পাবেন না, আপনাকে লিখিত দিতে পারি আমি। অনেকে আমাকে জিজ্ঞেস করে, বলছে আপনি তো সাহস পান কেমন কথা বলার। এই সাহসটা অর্জিত হয়েছে, আজকে বলি, বই পড়া থেকে। এই বই পড়া আমাকে সাহস জুগিয়েছে, এই বই পড়ার কারণে আমি কথা বলতে সাহস পাই। আপনার স্পিরিট আপনাকে তৈরি করে দেবে, আপনি চিন্তাই করতে পারবেন না যে আপনার কী সাহস, কী স্পৃহা। আপনার অনেক মন্দ বৈশিষ্ট্য ধ্বংস হয়ে যাবে। আপনি বই পড়া শুরু করেন, বই পড়া শুরু করেন, আপনার মন্দ স্বভাব অনেক কিছু চলে যাবে, আমি লিখিত দিতে পারি। অনেক মন্দ স্বভাব চলে যাবে আপনার, আপনি যেগুলো অর্জন করেছিলেন, মন্দ স্বভাব, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কারণে, এগুলো থাকবে না। আপনার চিন্তা চেতনার যে বিকাশ ঘটবে, আপনার আলাদা ভুবন সৃষ্টি হবে। আবার অনেকে বলুন, তাহলে কামাই রোজগার করবে কি? পড়ে দেখে কোনোদিন নষ্ট। আমাকে একটা লোক দেখান যে 4 বছর লাইব্রেরিতে পড়ে সে না খেয়ে আছে। আপনাদের কি ধারণা যে আমরা ইনকাম করতে পারবো না? আমরা সারাদিন লাইব্রেরি ওয়ার্ক করি বলে আমরা ইনকাম করতে পারবো না? আপনার কি মনে হয়, কি মনে হয় আপনাদের? বা আমরা ইনকাম করি না? যাই হোক, যা বলছিলাম, বিসিএস যারা করার করুন, কিন্তু এই যে এইভাবে শুধুমাত্র বিসিএসের কারণে এইভাবে মানে লাইব্রেরি ওয়ার্ক করতে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে নাই। এক ছাত্রীকে দেখলাম কালকে, বলল মানে সাক্ষাৎকারে, সে কি কোন বিশ্ববিদ্যালয়ের চান্স নেবে, বললো আমি মা বাবার ব্যর্থ সন্তান। মেয়েটা আসলে বোকা, তার সমাজ, তার পরিবার তাকে ভুল শিক্ষা দিয়েছে, তাই সে বলেছে আমি মা বাবার ব্যর্থ সন্তান। আরে বাবা, একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারো নাই, চান্স পাও নাই, বা ভর্তি হতে পারো নাই, সে তুমি কেন ব্যর্থ সন্তান হবা? তোমার কত কাজ আছে, তোমার কাজকে শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই তুমি মা বাবার সফল সন্তান? এটা তোমাকে কে শেখালো? এই ভুল শিক্ষা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। লাইব্রেরি ওয়ার্ক করুন, সে ছাত্র হোক অছাত্র হোক, গবেষণা করেন। আপনারা মনে করেন না যে লাইব্রেরি ওয়ার্ক করে সে না খেয়ে থাকবে, তার বউ পোলাপান থাকবে না। আমি সবচেয়ে কম ইনকাম করি, আমি থাকতেছি না ঢাকায়। যদিও আমার বৈষয়িক বিষয় আমার মাথায় কাজ করে না, কিন্তু যাদের কাজ করে, আমার মতো যারা বই পড়ার পরে বৈষয়িক বিষয়ে যদি মাথা ঘামায়, তা সে ইনকাম করবে না? তার সাথে আপনি পারবেন? ধরেন আমি যদি কালকে সিএনজি চালাই, সিএনজি আলা আমার সাথে পারবে? তার চেয়ে আমার আয় বেশি হবে। কালকে আমি যদি ব্যবসায়ী নামি, যদি আমি টাকা গুনতে পারি না, আমার এখন সমস্যা হয়। কালকেও আমার সমস্যা হয়েছে। কিন্তু যদি করি, পারবো না কেন? অবশ্যই পারবো। সেটা আলাদা বিষয়, এক একজনের জীবনের লক্ষ্য এক একটা। আপনি যদি ইনকাম করতে চান, ব্যবসা করেন। আপনি বিসিএস পরীক্ষায় যে সময় দেন, আপনি 30 বছর পরে আপনি পাবেন 3 কোটি টাকা রিটায়ার্ড করলে, যদি ঘুষ না খান, বা 2-3 কোটি। আরে ভাই, আমার জানা মতো অনেক ব্যবসায়ী আছে 8 পাস করে নাই, তারা এখন কোটি কোটি টাকার মালিক। টাকা ইনকামের জন্যই যদি চিন্তা করে থাকেন, তাহলে তো সমস্যা। পড়ালেখা তো টাকা ইনকামের জন্য নয়, শুধুমাত্র চাকরির জন্য নয়, আরও উদ্দেশ্য আছে। তাই আমি, যদি অনেকে এটা দ্বিমত প্রকাশ করছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পড়তে দেওয়া উচিত, আমি এটা নিয়ে হ্যাঁ না কোনো মন্তব্য করব না। বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ ছাত্রদের শুধু বিসিএস করার জন্য আর গ্রন্থাগারে ঢুকতে দেবে না। আমি মনে করি এটা সঠিক, আর এটা নিয়ে যদি গণতন্ত্র দেখাতে চান, তাহলে ভুল হবে। কারণ সুদূর প্রসারী চিন্তা করতে গেলে এটা বন্ধ করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের কাজ বিশেষ ক্যাডার পয়দা করে না, বিশ্ববিদ্যালয়ের কাজ না এটা। যদিও আজকাল আমাদের বিশ্ববিদ্যালয় হায়ার মাদ্রাসা হয়ে গেছে, প্রচুর পড়েন। আমি আবারও বলি, যে সমস্ত মা বাবারা মনে করেন যে আমার ছেলে মেয়েরে শুধু বিসিএস করাবো, কোচিং করাবো, এগুলো চিন্তা করেন, ঠিক সেই সুযোগ, সেই প্রেশারটা একটু পড়ালেখার জন্য দেখান। তাকে বলেন যে তোমার পাঠ্য বইয়ের পাশাপাশি তুমি স্বাভাবিকভাবে অন্যান্য বই পড়ো। একবার বলে দেখেন কী সৃষ্টি হয়, প্রয়োগ করে দেখেন। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান চর্চার কেন্দ্র হোক, যাতে এগুলোর বিশেষ ক্যাডার পয়দা হওয়ার কারখানা